জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। জুলাই আগস্টে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার শুরু হলো। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করা হয়েছে। এর আগে চানখারপুলের ঘটনায় কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ওসি আরশাদ সহ পুলিশের সাবেক 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় 7 আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। গেল 21 এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গণঅভ্যুত্থান চলাকালে চানখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পক্ষ থেকে চিফ প্রসিকিউটর বরাবর যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল সেই তদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছেন। এটি আজকে ট্রাইব্যুনালে প্রাথমিকভাবে শুনানি হবে, তারপরে ট্রাইব্যুনাল নির্ধারণ করবেন পরবর্তী পদক্ষেপ। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় বলেন, উপদেষ্টারা যদি তাদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তার ফলাফলও ভালো হবে না। এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ? আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে, এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন। কেন সরকারের উপদেষ্টারা কি করে এই কথাগুলো বলেন? তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি, সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন, তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবে না। একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মাইচার থেকে পথসভার শুরুতে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিভাজনের রাজনীতির ষড়যন্ত্র চলছে। বিদেশের সাথে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে দেশের কার্যক্রম পরিচালিত করার দাবি জানিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। সকাল 10:30টার দিকে কর্ণফুলী উপজেলার মইচার থেকে উপস্থিত হন এনসিপির নেতাকর্মীরা। এদিন চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের 9টি স্থানে পথসভা করবেন হাসনাত সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পথসভায় হাসনাত বলেন, জনগণের কাতারে নেমে একসাথে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। প্রশাসনকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। গত 2 মাস ধরে 33টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হলেও দলগুলোর সাথে নানা বিষয়ে ঐকমত্যে আসা যায়নি, এমনটি জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনায় তিনি এসব কথা বলেন। যেসব বিষয়ে দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো যায়নি কমিশন তা জানাবে। বলেন, নীতিগত দিক থেকে অনেক ক্ষেত্রেই সমঝোতা রয়েছে, এমনকি কোথাও কোথাও পদ্ধতিগত দিকেও মিল লক্ষ্য করা যায়। তবে কিছু বিষয়ে ভিন্নমত থাকাকে স্বাভাবিক বলে মনে করেন তিনি। আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ঐক্যে পৌঁছানো যাবে বলে আশা করেন তিনি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদন দেওয়ার প্রতিবাদে সচিবালয়ে মিছিল করছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের পক্ষ থেকে কি বলা হচ্ছে?
নোমান, সকাল থেকেই আসলে এই যে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 যে সংশোধনীটি মন্ত্রিপরিষদ সভায় আসলে অনুমোদন দেওয়া হয়েছে, সেটার প্রতিবাদে কিন্তু আসলে এখানে মিছিল কর্মসূচি পালন করছেন কিন্তু সচিবালয়ের কর্মচারীরা। এখানে আসলে এই অধ্যাদেশে একটি কালো আইন হিসেবে তারা আখ্যা দিচ্ছেন। তারা বলছেন এই আইনটি বাস্তবায়িত হলে যে সচিবালয়ের বা যেই ধরনের যে সরকারি কর্মচারীরা আছেন তারা আসলে বিনা নোটিশে তাদের আসলে চাকরিচ্যুত করা যাবে এবং সেক্ষেত্রে তারা হয়তো তাদের যে ব্যাখ্যাটি আছে কোনো ব্যাখ্যা ছাড়াই তাদের চাকরিচ্যুত করার একটা সুযোগ সৃষ্টি হবে। সেক্ষেত্রে তারা বলছেন অনেক ক্ষেত্রে তারা যে কর্মকর্তারা আছে তাই সেই কর্মকর্তাদের রোশনলে পড়েও তাদের চাকরি চলে যেতে পারে বা যে কোনোভাবেই হোক তারা আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য তারা এই আইনটিকে একটি কালো আইন হিসেবে আখ্যায়িত করছেন। তারা বলছেন যে এই আইনটি বাস্তবায়িত হলে যে সরকারি কর্তা এবং কর্মচারীরা আছে তারা কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হবে এবং যেই কোনোভাবেই তারা আসলে তাদেরকে হেয় প্রতিপন্ন করে বা তাদের সাথে শত্রুতা বশত হয়ে কিন্তু আসলে তাদের চাকরিচ্যুত করা যাবে এবং তারা কিন্তু আসলে সেই ক্ষেত্রে কোনো জবাবদিহিতার আওতায়ও থাকবে না বা কোনো জবাবদিহিতাও তারা করতে পারবে না। সেই দাবিতেই কিন্তু আসলে তারা এখানে দাবি জানাচ্ছেন যে এই কালো আইন অবিলম্বে বাতিল করতে হবে এবং পুনরায় আগের আইনেই আসলে তাদের চাকরি অধীনস্থ করতে হবে। সেই জন্যই কিন্তু আমরা দেখছি সকাল বেলা থেকেই আসলে এই সচিবালয় প্রাঙ্গণে কিন্তু তারা এখানে যারা কর্মচারীরা আছেন তারা কিন্তু আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাছাড়া কিন্তু সচিবালয় আরেকটি কর্মসূচি বা আরেকটি আন্দোলন চলছে, সেটি হলো কর্মকর্তাদের আন্দোলন। তারা বিগত ফ্যাসিস্ট সরকারের যেই সব কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগে এখনো বহাল তবিয়াতে আছেন তাদের অপসারণের জন্য কিন্তু সচিবালয় কর্মকর্তারাও কিন্তু আসলে একটি আন্দোলন করছেন। তারা কিন্তু কলম বিরতি এবং সচিবের দপ্তরের সামনে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তারা। তারা বলছেন যে এই যে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এবং যারা এখনো সচিবালয়ের মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাসিস্ট পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। তো এই দুই আন্দোলনে কিন্তু আজকে সারাদিন সচিবালয় কিন্তু ব্যস্ত রয়েছে আসলে। তো এই ছিল আসলে সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। নোমান। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। ডাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সাম্য হত্যার বিচার সহ আরও কিছু দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেই সাথে জাতীয় ছাত্র কাউন্সিলের দাবি করেন বক্তারা। বিক্ষোভ মিছিলে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা দেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করার উল্লেখ করে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদের পদত্যাগের দাবি করেন বক্তারা। উপদেষ্টাদের পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় এই উপদেষ্টা পরিষদ ভেঙে ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদ। এখন পর্যন্ত ছাত্রদল নেতা সাম্যর মূল হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত ন্যায্য বিচারের দাবি করেন তারা। সেই সাথে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি ওঠে বিক্ষোভ মিছিল থেকে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দাবি আদায়ে আগামীকাল বন্দরের মূল সড়ক ও সব গেট অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বন্দর ভবনের সামনের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা। সমাবেশে বক্তারা বলেন, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বন্দরের রাজস্ব আয়ের মূল যোগানদাতা। বছরে এই টার্মিনাল থেকে 1,500 কোটি টাকা আয় হয়। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় স্বয়ংসম্পূর্ণ এই টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া হলে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে বলে অভিযোগ করেন তারা। এই অবস্থায় অপারেটর সাইফ পাওয়ারটেককে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল থেকে চলে যাওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। সৌদি আরবকে তো আমরা পিসিটি দিয়েছি, যেটা 500 মিটারের। 1000 মিটারে যদি 1530 কোটি টাকা ইনকাম হয়, তাহলে 500 মিটারে ইনকাম করার কথা 765 কোটি টাকা। তারা মাত্র ইনকাম করেছে 8 কোটি টাকা। এটা আমাদের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য খুবই হতাশাজনক এবং খুবই আমাদের জন্য ক্ষতির একটা বিষয়। চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড সিসিটিএনসিটি বেসরকারীকরণের যে হীন চক্রান্ত চলতেছে, আমরা এই হীন চক্রান্তকে দিক জানাই।
রাষ্ট্রীয় এই সম্পদ বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আন্দোলনে আছি। আমরা যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত না করবে তারা তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে আরও দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে পটুয়াখালীর শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে নৌবাহিনীর নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরে 2025 ব্যাচের 463 জন নবীন সদস্যদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নাবিকদের পুরস্কার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীতে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ। রোববার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। কবির জন্মজয়ন্তী উপলক্ষে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 24-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। ভোর 6:30টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এক শোভাযাত্রা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে রওনা দিয়ে কবির সমাধিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারা। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের সিনেমা আলী। উৎসবের সমাপনী দিন এই পুরস্কার ঘোষণা করা হয়। আদনান আল রাজীব পরিচালিত এই সিনেমাটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার পেয়েছে। সিনেমাটি প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করে বাংলাদেশের কোনো সিনেমা। উপকূলীয় একটি শহরের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে, যেখানে গান গাইতে দেয়া হয় না নারীদের। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায় শহরে। কান উৎসবের অফিসিয়াল সাইটে এভাবেই তুলে ধরা হয় সিনেমার গল্প। সিনেমাটিতে আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 52 ফিলিস্তিনির। এছাড়া পুষ্টিহীনতায় ভুগে মারা গেছে 4 বছরের এক শিশু। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে, অবরুদ্ধ উপত্যকাটিতে মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে এমন শিশুর সংখ্যা 70,000 ছাড়িয়েছে। এছাড়া গেল বুধবার থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত মাত্র 100 ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ সহ বেশ কিছু মানবাধিকার সংস্থা। চাহিদার তুলনায় এই সামান্য ত্রাণকে প্রহসন হিসেবে দেখছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে গাজার খান ইউনিসে হামলায় নারী চিকিৎসকের 9 সন্তান নিহতের ঘটনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। পর্যালোচনা করা হবে হামলার কারণ ও লক্ষ্যবস্তুও। আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, খান ইউনিসের ওই ব্রিটিশ নারী চিকিৎসকের বাড়ি ছাড়াও এদিন হামলা হয়েছে আরও এক স্বাস্থ্যকর্মীর বাসভবনে। যদিও এই 2 হামলার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। এবার খেলার খবর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। 10 জনের প্রথম বহরে খেলোয়াড়দের মধ্যে আছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ ইমন ও তানজিম সাকিব। বাকিরা লাহোরে পৌঁছাবেন সোমবার। নিরাপত্তা ইস্যুতে যাননি পেসার নাহিদ রানা, কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ নাথান কেলি। সফরে 5টি টি20 হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী ম্যাচ হবে 3টি। 28 মে শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচ 1 জুন। আমিরাতের কাছে হেরে তলানিতে পড়ে থাকা আত্মবিশ্বাস পাকিস্তানে ফিরে পেতে উদ্গ্রীব লিটন দাসরা। করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।